সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি, পর্ব ২, ২৯। রাত ১১টায় চাবি দিয়ে পরপর ৩টে লক খুলে আমি ঢুকেছিলাম অ্যাপার্টমেন্টটার ভেতরে। একটা বহুতলের দ্বিতীয় তলের সবটা জুড়ে এই ফ্ল্যাট। ঢুকে কিছু মুহূর্ত দাঁড়িয়েছিলাম আমি। বাইরের প্যাসেজের আলোয় ঠাউর করার চেষ্টা করছিলাম অন্দরটা, এবং ঠিক বাঁ হাতের কাছেই দেখতে পেলাম সুইচ বোর্ড। দুপা এগিয়ে গিয়ে আমি সুইচগুলোকে জ্বালালাম পরপর, ওয়ান আফটার অ্যানাদার। না, একটা আলো জ্বলল না। তবে একটা পাখা মাথার উপর শাঁ শাঁ করে ঘুরতে শুরু করলো, তার টের পেলাম। চোখটা একটু সয়ে যেতে আমি বুঝলাম আমি দাঁড়িয়ে আছি একটা হলের একেবারে শুরুতে। হলের ওপাশে যে রাজপথ, তা তখন ক্রমশ নিঝুম হতে শুরু করেছে। দেখলাম স্ট্রিট লাইটের আলো বড় বড় কাচের জানলার মধ্য দিয়ে এই অন্ধকার হলে এসে পড়ে একটা অন্যমনস্ক আলো আঁধারি সৃষ্টি করেছে, এবং সেটা আমার উপকারে আসছে। বাইরের আলোর আভায় আমি এগোলাম। এগোতে বুঝলাম হলের বাঁ ও ডান দিক দুদিকেই ঘর রয়েছে। কি মনে করে আমি বাঁ দিকের খোলা দরজাটার দিকে চললাম। যে ঘরটায় ঢুকলাম সেটা একটা বড় মাপের বেডরুম, সঙ্গে অ্যাটাচড বাথ। এবারও সুইচ বোর্ডটাকে লোকেট করতে পারলাম আমি। ফটাফট অন করলাম সমস্ত সুইচ। না, এবারও কোনো আলো জ্বলল না, এবং এবারও ঘরের মাঝখানে ঘুরতে লাগলো পাখা। আমি ঘরটাকে বুঝতে চেষ্টা করলাম। হলটার মতো ঘরটা অত ফাঁকা ফাঁকা নয়, আসবাবে ভর্তি। দেখলাম আমি দাঁড়িয়ে আছি একটা আয়নার সামনে, দেয়াল জোড়া আয়না। প্রতিবিম্বটা যেন ঠিক আমার নয়, অন্য কোনো ছায়ামূর্তির যেন তা। আমি চুলে হাত দিলাম। আশ্চর্য, প্রতিবিম্ব দিল না। আমি আমল দিলাম না। হাতের ব্যাগটা মাটিতে নামিয়ে ফিরে চললাম হলে। মূল দরজা ভালো করে বন্ধ করে আন্দাজে চলন্ত পাখাটাকে স্তব্ধ করে আমি আবার গিয়ে দাঁড়ালাম ওই ঘরটায়। আমার খুবই ক্লান্ত লাগছিল। ট্রেন লেট ছিল ৭ ঘন্টা। ট্যাক্সি ধরে কোনো মতে পৌঁছেছিলাম ভদ্রলোকের কাছে চাবি সংগ্রহ করতে। তিনি দুপুর থেকে অপেক্ষা করছিলেন। স্টেশনে ফোন করে ট্রেন যে লেট তা জানার পর বাড়ি ফিরে যান, আবার ফিরে আসেন ও আমার জন্য বসে থাকেন। চাবি হাতে দিয়েই তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে এত রাতে ক্লাবের সমস্ত রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে গেছে, নইলে তিনি আমাকে ডিনার খাইয়ে দিতেন। আমি ধন্যবাদ জানাই ও বলি যে স্টেশনে নেমেই আমি ১ প্যাকেট কেক সংগ্রহ করেছি। তিনি মনে হলো এই শুনে নিশ্চিন্ত হন ও আমাকে এই বহুতলের গেটে ড্রপ করে দিয়ে ফিরে যান। অন্ধকারেই আমি আন্দাজ করলাম ঘরটার ওদিকেও একটা দরজা রয়েছে। এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম আমি। সঙ্গে সঙ্গে হু হু করে ঢুকতে লাগলো ঠান্ডা জলো হাওয়া। ট্যাক্সিওয়ালা বলছিল সেদিন সারাদিনই নাকি টিপটিপ বৃষ্টি পড়েছে। আমি ব্যালকনিতে পা দিলাম। চোখের সামনে বেশ কিছু উঁচু উঁচু বাড়ি, ১৪ তলা, ১৬, ১৮, ২১, যেখানে ওঠা যায়, তারপর আগুন ধরে গেলে আর নামা যায় না। তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম আমি। আমার একমাত্র এখন দরকার ছিল স্নানের। হাতরে তোয়ালেটা ব্যাগ থেকে বের করে আমি বাথরুমে গিয়ে ঢুকলাম। ধীরে ধীরে চোখ সয়ে এলো। স্ট্রিট লাইটের ভেসে আসা আলোয় পোশাক খুলে আমি শাওয়ারের নব ঘুরিয়ে স্নান করতে লাগলাম। সেই সময় আশেপাশে কোথাও ঝনঝন করে ফোন বাজতে লাগলো। ফোনটা বেজেই গেল, কেউ তুলল না। চুলের জলটা চিপে চিপে মুছে তোয়ালে জড়িয়ে আমি ঘরে এসে শটান শুয়ে পড়লাম বিছানায়। একটা নতুন ও নরম চাদরের স্পর্শ পেলাম শরীরে। আমার শীত করছিল, কিন্তু উঠে ফ্যানটা বন্ধ করে দেবার বা ব্যালকনির দরজাটা বন্ধ করে দেবার মতো শক্তিও আর অবশিষ্ট ছিল না। আমি শুয়ে থাকলাম, জেগে থাকলাম। জেগে থাকতে থাকতে দেখলাম ভোর হলো। দেখলাম রং, চাদরের রং হালকা নীল, বালিশের রং হালকা নীল, দেয়ালের রং ক্রিম। শুধু একদিকের দেওয়ালের রং
বেখাপ্পা রকম বাদামি। অন্ধকার সরে গেল, তাই খাট, ওয়ার্ড্রোব, কোচ, আয়না সবই একে একে দৃষ্টিগোচর হলো। চিরাচরিত রাঙা রোদ এই সময় আমার শয্যায় এসে পড়ল। মানে আর বৃষ্টি নেই। তোয়ালেটা কখন খুলে গেছিল শরীর থেকে। শুয়ে থাকতে থাকতে আমার নগ্নতার উপর উঠে এলো রোদটা। যখন বিছানা ছেড়ে নামলাম তখন বেশ বেলা হয়েছে। খুঁজে দেখে এলাম রান্নাঘরটা। যথেষ্ট বাসন কোসন, কুকিং রেঞ্জ, টোস্টার, মিক্সার সবই বর্তমান। ফ্রিজটাও চলছে ডাইনিং স্পেসে। ভাবলাম ফ্ল্যাটের বাকি অংশটা একবার ঘুরে দেখি। পর মুহূর্তেই ইচ্ছেটা আর রইল না। আমার তো দরকার একটা মাত্র ঘর। আমাকে সচকিত করে এই সময় হলের কোথাও ফোন বাজতে লাগলো। ঝনঝনটা ঠিক গত রাতের ফোনের ঝনঝনানির মতো। শব্দ অনুসরণ করে সাদা হ্যান্ডসেটটা খুঁজে পেলাম আমি। ফোন তুলে বললাম, হ্যালো। আমি রাতে একবার ফোন করেছিলাম সব ঠিক আছে কিনা জানার জন্য। সব ঠিক আছে না? তোমার যা যা লাগতে পারে তার সম্ভাব্য একটা তালিকা তৈরি করে আমার লোককে দিয়েছিলাম। সেসব পেয়েছো তো? ভদ্রলোকের গলায় কাটছি। হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, বললাম আমি। রাতে যখন আপনি ফোন করেন তখন আসলে আমি স্নান করছিলাম। ও আচ্ছা, টয়লেট ফয়লেট সব ক্লিন ছিল তো? পারফেক্টলি ক্লিন। আয়রনটা চলছে কিনা দেখে নাও, ওটা খুব দরকারি। হ্যাঁ ঠিক, আমি দেখে নিচ্ছি। সো দেন স্টার্ট আ নিউ ডে। যা প্রয়োজন হবে ফোন করে নেবে। ওকে, সি ইউ, বাই। ফোন ছেড়ে দিয়ে মনে পড়লো আলোর কথা তো ওকে বলা হলো না। সবই আছে এই ফ্ল্যাটে, শুধু একটা আলো নেই। আবার ফোন বাজছে। হ্যাঁ, উনি। তোমার বান্ধবীকে ফোন করে জানিয়ে দিই যে তুমি পার্টলি সেটেল করে গেছো? না প্লিজ, আর কিছু জানাবার দরকার নেই, বললাম আমি। আই এম লস্ট ফর এভার। পৌঁছেছি যে সেটুকু শুধু বলে দিন। উনি চুপ করে থাকলেন একটু, তারপর বললেন, তোমার সঙ্গে তো জিনিসপত্র কিছুই নেই। হাউ উইল ইউ ম্যানেজ? কিনে নেবো শিগগির। ওকে দেন। শুনুন, বলে থামকালাম আমি। ইয়েস। এই ফ্ল্যাটে আমি কতদিন থাকতে পারি? মোটামুটি ভাবে যতদিন খুশি। উনি হাসলেন। যদি না আমার হঠাৎ কোনো প্রয়োজন পড়ে যায়। আপনার পরিবার থেকে আপত্তি উঠবে না তো? আপত্তি? সামান্য একটা ফ্ল্যাট নিয়ে আমার ছেলেমেয়েরা কেন মাথা ঘামাতে যাবে? আর আপনার স্ত্রী? কোনো অপরিচিত মেয়েকে এভাবে নিজের জায়গায় থাকতে দেওয়াটা অনেকেই ভালোভাবে নেবেন। স্ত্রী? I don't have her anymore. You mean? She is dead. দ্বিতীয় দফায় ফোনে কথা বলার সময় আলোর কথাটা আমার পরিষ্কার মনে ছিল, কিন্তু আমি বললাম না। কেন বললাম না তা চন্দ্রগুপ্ত জানেন। স্নান সেরে নেমে এলাম পথে। কলকাতা ট্যাক্সিতে, পায়ে হেঁটে, মেট্রোয় চড়ে আমি সারাদিন ঘুরলাম অচেনা শহরটায়। একটা সিনেমা দেখে বাইরে খেয়ে যখন ফ্ল্যাটে ফিরলাম তখন রাত 11টা। পরপর 3টে লক খুলে আলোহীন অন্দরে গেলাম। তারপর চোখ সইয়ে অন্ধকার বিছানায় গড়িয়ে পড়লাম ও পড়ে রইলাম একভাবে, জেগে রইলাম একভাবে। পরের দিন ব্যাগটা খুললাম। দুটো একটা পোশাক, কাগজপত্র যা ছিল গুছিয়ে রাখতে গেলাম ওয়ার্ড্রোবটায়। ওয়ার্ড্রোবটা একেবারে খালি ছিল, শুধু এক কোণে ঝুলছিল একটা হ্যাঙ্গার। ট্রাউজারটা ঝুলিয়ে রাখতে সেটা কাজে লাগবে ভাবলাম আমি। তখনই দলা পাকানো প্যান্টিটা চোখে পড়ল। হাতে তুলে নিলাম ওটাকে। বিদেশি জিনিস, নরম, বাকছাল প্রিন্ট। তৎক্ষণাৎ জানতে ইচ্ছে হলো প্যান্টিটা কার। অনেক বছর আগে একটা হোটেলের ঘরের বেডসাইড ড্রয়ারে আমি একটা নীল কাচের বালা পেয়েছিলাম। বালাটা হাতে নিয়ে মনে হয়েছিল নীল জল ঝরছে সেটা থেকে। সেদিনও আমার খুব জানতে ইচ্ছা হয়েছিল বালাটা কার। প্যান্টিটা থেকে কেমন একটা সোঁদা গন্ধ বেরোচ্ছিল।
দেখলাম ছাতা পড়ে যাওয়ার মতো সাদা দাগ ধরে আছে। একটা মেয়ের প্যান্টিতে এই দাগ আর কিসের হবে? প্যান্টিটা নিয়ে কি করা যায় ভাবলাম আমি। আশ্চর্য, ফেলে দিতে মায়া হলো। এই একার ফ্ল্যাটে প্যান্টিটা একটা দ্বিতীয় উপস্থিতি হয়ে ধরা দিল, যেন একটা সাহচর্যের অনুভব। ফেলে দিলাম না, প্যান্টিটাকে ওয়ার্ড্রোবটার নিচের দিকের একটা তাকের মধ্যে ছুঁড়ে দিলাম। তারপর টয়লেটে গিয়ে হাতে সাবান দিয়ে নিলাম। কাগজপত্র ঠিক মতো ফাইল বন্দি করে ফোনটা সেরে নিলাম আগে। আপনার সঙ্গে কখন দেখা হতে পারে? বললাম আমি। আপনার চিঠিটা আমার দরকার পড়বে। চিঠি তো রেডি আছে, তুমি আজই নিয়ে নাও, বললেন উনি। স্নান সেরে পোশাক পরতে পরতে ভাবলাম আলোর কথাটা আজও মনে ছিল। শহরের পথে আবার নিষ্ক্রান্ত হলাম আমি। 2-3টে জায়গায় সাক্ষাৎ পর্ব মিটিয়ে একটা দোকানে ঢুকে সামান্য খেয়ে নিলাম। একটা পোশাকের দোকানে ঢুকে ঢলঢলে ম্যাক্সি কিনলাম একটা। এই দুদিনের নগ্নতা ঘুচলো এবার। রাত 8টায় ওর সঙ্গে দেখা হলো ক্লাবের বারান্দায়। উনি একটা বাংলা বই পড়ছিলেন গভীর মনোযোগের সঙ্গে, দাগ দিচ্ছিলেন, নোট নিচ্ছিলেন, সঙ্গে একটা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি বাংলা পড়তে পারেন? উনি হেসে মাথা নাড়লেন। ভীষণ ভালো করে পড়তে পারি। চিঠিটা নিয়ে ওর সঙ্গে স্যুপ আর ব্রেড রোল ডিনারে খেয়ে পরপর 3টে লক খুলে অধিক রাতে আবার ফ্ল্যাটে ফিরে এলাম। শুয়ে আছি। একটা অস্বস্তি টের পেয়ে টয়লেটে যেতে গিয়ে দেখলাম, হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। পিরিয়ড স্টার্ট হয়ে গেছে কখন নিঃশব্দে, এবং আমার প্যান্টিটা ভিজে উঠেছে রক্তে। আমার কাছে কোনো ন্যাপকিন নেই। এখন এই মধ্যরাত্রে কি উপায় হবে? রক্তে ভেজা এই প্যান্টিটা ছাড়া দ্বিতীয় কোনো প্যান্টিও তো নেই আমার। ম্যাক্সি কেনার সময় মনে করে করে আরো 2-4টে জিনিস কেনা উচিত ছিল। এই প্যান্টিটা না বদলালে আমি শোয়া তো দূরের কথা, কোথাও বসতে পর্যন্ত পারবো না। আমার শরীরের ধর্ম অনুযায়ী 2-3 ঘন্টার মধ্যেই খুব ব্লিডিং শুরু হবে। তখন এই স্রোতের মুখ আটকাবো কি করে? এত রাতে কোনো দোকান কি খোলা পাবো? অন্তত যদি ন্যাপকিনটাও জোগাড় হয়। কি করি করতে করতে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দেখলাম, হ্যাঁ, রাস্তার ও ফুটে পাক মেডিসিন বলে একটা ওষুধের দোকান খোলাই রয়েছে। মাঝে মাঝে 2-1টা গাড়ি হুস হুস করে বেরিয়ে যাওয়া রাস্তায় জনমনীষ্যি নেই, বরং বলা চলে রাস্তা এখন কুকুরদের দখলে চলে গেছে। এত কুকুর! কালো ট্রাউজারটা ঘেন্না ঘেন্না করে আবার গলিয়ে নিয়ে আমি লিফটে করে নিচে নামলাম। দারোয়ানকে ডেকে গেট খোলালাম। বললাম, ওষুধ কিনে এক্ষুনি ফিরছি। ন্যাপকিন কিনে এনে টয়লেটে ঢুকলাম। স্ট্রিট লাইটের আভায় দেখলাম প্যান্টিটার একেবারে যাচ্ছে তাই অবস্থা। কাল সকাল 10টার আগে কি কলকাতার কোনো দোকান খোলা পাবো যেখানে আন্ডারগার্মেন্টস কিনতে পাওয়া যায়? সারাত এটাকে টলারেটই বা করবো কি করে? এই রক্তে ভেজা প্যান্টিতেই ফ্রেশ ন্যাপকিন আটকাতে হবে ভেবে অসহ্য লাগতে লাগলো আমার। কালই একটা বাল্ব কিনে এনে অন্তত টয়লেটের আলোটা ঠিক করতে হবে। সকালে আমি দেখেছি ফ্ল্যাটের কোনো হোল্ডারেই বাল্ব নেই। সব বাল্ব একসঙ্গে কেন খুলে নেওয়া হলো কে জানে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব একসঙ্গে ভাবতে চেষ্টা করতে লাগলাম, আর আমার উড়ুবে অন্ধকারের দিকে ঝরতে লাগলো ফোঁটা ফোঁটা রক্ত। দুঃখিত, আমি শাওয়ারের তলায় দাঁড়িয়ে যেই নব ঘোরালাম আর ঠান্ডা জল ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমার মনে পড়ে গেল ওয়ার্ড্রোবটার ভেতরে খুঁজে পাওয়া হলুদ কালো প্যান্টিটার কথা। কিন্তু না, পরের ব্যবহৃত প্যান্টি, তাও ছাতা পড়া। আর যাই হোক, সেটা কিছুতেই ব্যবহার করতে পারি না। কে জানে ওটা কার এবং কত বছর ওখানে ওভাবে পড়ে আছে। বাঘছাল প্যান্টি পরতো যে মেয়ে, সে নিশ্চয়ই খুব ওয়াইল্ড নেচারের, অন্তত যৌনতার ক্ষেত্রে। প্রশ্ন হলো, কতখানি ওয়াইল্ড সে? আমার থেকে বেশি না কম? এসব ভাবতে ভাবতে কখন যে আমি আমার রক্তে ভেজা প্যান্টিটা কল খুলে 2 হাতে ডলে ডলে ধুতে শুরু করেছি বুঝতেই পারিনি। কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে শেষে ভালো করে ধুয়ে টয়লেটের রডেই ওটা মেলে দিলাম। নিজেকে বোঝালাম এখন ওই প্যান্টিটা পরা ছাড়া আমার কোনো উপায় নেই।
বোঝালাম আমি তো ওই ছাতা পড়া অংশটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছি না, আমি তো মাঝখানে স্যানিটারি টাওয়েল রাখছি। তোয়ালে দিয়ে গা মুছে আমি বেডরুমে ফিরলাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজে বার করলাম প্যান্টিটাকে। থমকালাম এক মুহূর্ত, তারপর বিছানার ওপর রাখা ন্যাপকিনটা স্টিক করে নিলাম ওটায় আর পরে নিলাম। আমি গলিয়ে নিলাম প্যান্টিটা। আমি জানতাম না আমি আসলে একটা মেয়েকেই গলিয়ে নিলাম। আসলে তার নারীত্বকে গলিয়ে নিলাম আমি, তার যৌনতাকে, তার প্রেমকে গলিয়ে নিলাম, তার বাসনা, ব্যভিচার কিংবা পাপকে, তার অপমান এবং দুঃখকে, তার লজ্জা এবং ঘৃণাকে গলিয়ে নিলাম। আমি জানতাম না আমি তার জীবনকে গলিয়ে নিলাম, তার পরাজয়, তার ফিরে যাওয়াটাকেও গলিয়ে নিলাম আমি, আর তার দেশকেও তন্মুহূর্তেই গলিয়ে নিলাম। তার পৃথিবীকে নিয়ে সামান্য কথা ভাবতে লাগলাম কত। আমি ভাবলাম মেটেরিয়ালটা খুব ভালো, সফট, ফিটিংস নিখুঁত, যেন আমারই জন্য অর্ডার দিয়ে তৈরি। পরে নেওয়ার পর আমার আর ঘেন্না করছিল না। চুলটা বালিশে মেলে দিয়ে শুয়ে পড়লাম। যদিও আমি স্বীকার করি না যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এটা অনস্বীকার্য যে ঘরের মধ্যে হতে থাকা একটা শব্দে ঘুম ভেঙেছিল আমার। ওরা আদর করছিল নিজেদের, চুম্বন করছিল, ওরা উন্মাদের মতো মিলিত হচ্ছিল, ওরা হাঁপাচ্ছিল, কিন্তু খেলাটা শেষ করছিল না কিছুতেই। যেন ঘন্টার পর ঘন্টা কেটে গেল ওভাবেই, ওই প্রক্রিয়ায়, যতক্ষণ না মূর্ছিত হলাম আমি। সেই প্রথম দিন আমি ওদের বুঝতে পারিনি। নানা আশ্লেষ ধ্বনিতে চোখ মেলে তাকিয়েছিলাম আর ভয় পেয়েছিলাম। বেডরুমে এরা কারা? কিন্তু বেডরুমে কেউ ছিল না, ওরা ছিল দেওয়ালে। সেই দেওয়ালটায়, যে দেওয়ালটার রং গাঢ় বাদামি। বেমানান দেওয়ালটার মধ্যেই ওরা দুজনে ছিল, নগ্ন, সঙ্গমরত, প্রলাপরত, ক্রন্দনরত ওরা। ধীরে ধীরে আমি বুঝলাম ওরা সেসব দিনেই ফিরে আসে যেসব দিনে ওই প্যান্টিটা পরি আমি, ওই বাঘছাল প্যান্টিটা। আমি মেয়েটাকে বলতে শুনলাম, এই একটা বার নিযুক্ত অবস্থায় কেটে যেত যদি ত্রিকাল, ক্ষয়ে যেত যদি। সে আকাঙ্ক্ষার কথা শুনে আমার মনে হলো আমার যোনির মধ্যে অস্থির ঘুরতে থাকা দীর্ঘতম সমস্ত প্রত্যাশার মৃত্যু ঘটেছে। আমি আর তাই জীবনকে তাড়া করতে পারছি না। আমার অসুখ উৎপন্ন হচ্ছে, আমার পথ শেষ হচ্ছে ক্রমশ। দিন কাটতে লাগলো নিরাকার ভাবে। সমস্ত দিনের শেষে মনে পড়তো না ঠিক কি কি করে কাটলো দিনটা, কি কাজে, কি অকাজে। রাত 12টা বাজার আগেই সবটা দিনের কথা ভুলে যেতাম আমি। একটা বাল্ব পর্যন্ত কেনা হলো না, একটা প্যান্টিও কেনা হলো না। মধ্যে মধ্যে ওদের অসহ্য লাগতো আমার। আমি চাইতাম ওরা ব্যাপারটা শেষ করুক একদিন, কিন্তু ওরা শেষ করতো না। ওদের মিলন চলতেই থাকতো। মরিয়া হয়ে প্যান্টিটা আমি খুলে ছুঁড়ে ফেলে দিতাম ব্যালকনিতে, ওরা তৎক্ষণাৎ মিলিয়ে যেত। সকাল হলে কিচেনে ঢুকে চা বানাতাম। চা খেতে খেতে আবার আমার মায়া জন্মাতো। স্লথ পায়ে ব্যালকনি থেকে প্যান্টিটা কুড়িয়ে নিয়ে এসে আবার ঠেলে দিতাম ওয়ার্ড্রোবে। প্যান্টিটার মধ্যে থেকে তখন নিশ্চিন্তভাবে আমার গন্ধ বেরোতো, আমার গন্ধ। আশ্চর্য!